আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলথ সায়েন্স। সো আমরা আজকে কথা বলবো এইচএসসি এবং এসএসসি এর অ্যাসাইনমেন্ট নিয়ে। সো অ্যাসাইনমেন্ট বর্তমানে একদম একটা হট টপিকের মতো, সবাই এটা নিয়ে টেন্সড। অনেকের মনে প্রশ্ন আছে যে আদৌ অ্যাসাইনমেন্টে আমাদের এইচএসসি বা এসএসসি মূল্যায়ন হবে কিনা, অ্যাসাইনমেন্ট সিরিয়াসলি নিব কিনা, অ্যাসাইনমেন্টে আমরা কিভাবে সর্বোচ্চ মার্কস পাবো, অর্থাৎ 90% প্লাস মার্কস পাবো, কিভাবে খাতা সৌন্দর্য বর্ধন করব, কি করলে আমার অ্যাসাইনমেন্টটা বাকিদের চেয়ে আলাদা হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা বাকিদের মতো অ্যাসাইনমেন্টে সলভ দিব না, কারণ আমাদের কোর্সে এটার সলভ অলরেডি আছে। বাট আমরা এখান থেকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে যাতে তোমার অ্যাসাইনমেন্টের যা যা প্রশ্ন আছে সবগুলো তোমার উত্তর পেয়ে যাও। এবং আমি অবশ্যই প্রত্যেককে অনুরোধ করবো যাতে তুমি পুরো ভিডিওটা না টেনে দেখো, তাহলে তোমার মনে যা যা প্রশ্ন আছে সেগুলোর উত্তর পাবে। ভিডিও যদি স্কিপ করো তুমি বেশ কিছু ব্যাপারে কনফিউজ থাকবে। ওকে, সো প্রথম পয়েন্ট সেটা হলো যে আমাদেরকে একটা জায়গায় নোটিস করতে হবে যে এইচএসসি এবং এসএসসি অ্যাসাইনমেন্ট দিছে এখন পর্যন্ত। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত কিন্তু 22 ব্যাচের, অর্থাৎ তারা 21 ব্যাচের কিন্তু অ্যাসাইনমেন্ট দেয়নি। কারণ 21 ব্যাচের তারা একটা ধারণা করছে যে তারা বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করবে, অথবা তারা এইচএসসি বা এসএসসি নিবে। সেই 21 ব্যাচে যারা আসো তারা যদি একটা পর্যায়ে যে অ্যাসাইনমেন্ট দিয়েও দেয়, আমি জানি না দিবে কিনা, যদি দেয় সে সময় হয়তো আলাদা করে ভিডিও বানাবো না, তাই এখনই বলে দিচ্ছি। যদি 21 ব্যাচের কাউকে অ্যাসাইনমেন্ট দেয় তাহলে তোমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে অ্যাসাইনমেন্টটা করবা। কারণ অ্যাসাইনমেন্ট তোমাদের দিছে মানে তোমাদের এইচএসসি এর মূল্যায়নটা অ্যাসাইনমেন্টে হওয়ার চান্সেস অনেক অনেক বেশি। দ্যাটস ওয়াই যারা এইচএসসি 21 ব্যাচ আসো বা এসএসসি 21 ব্যাচ আসো, তোমাদের যদি কোনো একটা সময় যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, তোমাদের কাছে অ্যাসাইনমেন্টের গুরুত্বটা অবশ্যই 22 ব্যাচের চেয়ে অনেক অনেক বেশি হবে। ঠিক আছে, এটা গেলে 21 ব্যাচের অ্যাসাইনমেন্টের নির্দেশনা। এখন আমরা চলে আসি অ্যাসাইনমেন্টে আমরা কিভাবে ভালো ভালো মার্ক পেতে পারি। ঠিক আছে, সো প্রথম যে পয়েন্টটা আমি নোটিস করব এবং প্রথম যে পয়েন্টটা আমি অবশ্যই গুরুত্ব প্রদান করব সেটা হলো কম্পিউটারাইজড কভার পেজ। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে তোমার যে মার্ক দেওয়া হবে এটা কি দিবে তোমার স্কুলের টিচার বা তোমার কলেজের টিচার। এবং স্কুল বা কলেজের টিচাররা অনেক জনেরই অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করবে। সো একটা একটা কলেজে নরমালি 240 জন বা 300 জন বা 1000 জন সায়েন্স স্টুডেন্ট থাকে, বা স্কুলে নরমালি 200 জন সামথিং সায়েন্স স্টুডেন্ট থাকে। সো টিচার যখন তোমার অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করবে, আমি দেখছি পার্সোনালি স্কুল বা কলেজের টিচারদেরকে ইমপ্রেস করা খুব ইজি। তারা সৌন্দর্যের দিকে অনেক বেশি ফোকাস দেয়। সো তুমি যখন তোমার অ্যাসাইনমেন্টের প্রথম পৃষ্ঠাটা কম্পিউটারাইজড অর্থাৎ কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে করতেছো, সেই জিনিসটা অবশ্যই তোমার বাকিদের চেয়ে এগিয়ে রাখবে এবং তোমার খাতাটা বাকিদের চেয়ে আলাদা করবে। এবং এই কাজটা অনেকেই করবে, এবং অনেকেই করার কারণে তুমি যখন নর্মালি খাতায় হাতে লিখে করবা, তোমার জিনিসটা টিচারের কাছে অবভিয়াসলি ডাউনগ্রেড মনে হবে যে না এত হইলো একটা। সো যখন অন্যরা কম্পিউটারাইজড কভার করবে, তোমাকে অবশ্যই কম্পিউটারাইজড কভার করবে। আমরা একটা নরমাল ফরম্যাট যদি শিখে নেই, সো প্রথমে কভার পেজ যেটা থাকে সেটা হলো তোমার প্রথমে স্কুল অথবা কলেজের নাম। তুমি চাইলে এখানে স্কুল অথবা কলেজের লোগোটা বসিয়ে দিতে পারো ইন্টারনেট থেকে ডাউনলোড করে। এর পরবর্তীতে তুমি লিখবা অ্যাসাইনমেন্ট, তুমি যদি এসএসসি হও এসএসসি, অথবা অ্যাসাইনমেন্ট যদি এইচএসসি হও এইচএসসি, তারপর তোমার ব্যাচ 2022 বা 2021। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা অ্যাসাইনমেন্টের এই দ্বিতীয় প্যারায়। দ্বিতীয় প্যারায় তুমি লিখবা হলো তোমার অ্যাসাইনমেন্টের বিষয়টা হলো কোন সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, নাকি বায়োলজি, নাকি ইংলিশ, নাকি আইসিটি। তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, যে তুমি ধরো তোমার অপরিচিতা থেকে তোমার অ্যাসাইনমেন্টে দিছে, তোমার একদম এইচএসসি এক্সাম বোর্ডের ওয়েবসাইটে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেওয়া আছে সেই শিরোনামটা তুমি পুরোটা তুলে ফেললা। ঠিক আছে, এর পরবর্তীতে তোমার কি থাকবে, নাম, তারপর রোল, তারপর শাখা, তারপর বিভাগ, তারপর শ্রেণীটা নরমালি এইচএসসির জন্য লাগে না, বাট এসএসসির জন্য দিছি। তারপর হলো জমাদানের তারিখ, তুমি কোন দিন এটা জমা দিচ্ছ, অর্থাৎ অ্যাসাইনমেন্ট তুমি নিজেরাই জমা দিতে পারো বা তোমার অভিভাবককেও জমা দিতে পারে। এক এক স্কুল বা এক এক কলেজ এক এক রিকোয়ারমেন্ট দেয় যে স্টুডেন্ট যাবে নাকি অভিভাবক যাবে। সো যেদিন তুমি জমা দিবে সেদিনের ডেটটা দিবা, এটা শুরুতেই বসানোর দরকার নেই, তোমার যেদিন রেডি হবে যেদিন জমা দিবা সেদিন তুমি ডেটটা বসাইলা। এরপরে তুমি হলো মূল্যায়ন অংশটা দিয়ে দিলে, যে টিচার তোমার খাতাটা মূল্যায়ন করবে। এখানে ছোট ছোট টিক বক্স দিতে পারো, যে টিচার এখানে টিক দেবো অতি উত্তম, নাকি উত্তম, নাকি ভালো, নাকি অগ্রগতি প্রয়োজন। এটা হলো সবচেয়ে বেশি মার্ক এটাতে। তারপর গ্র্যাজুয়েট, সো টিচার কোন খাতাতে তোমার খাতা মূল্যায়ন করে টিক দিবে, টিচারের ইচ্ছা। ঠিক আছে, এরপরে হলো মূল্যায়নকারী স্বাক্ষর, যে কোন টিচার তোমার এই খাতাটা মূল্যায়ন করতেছে, এবং পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর, অর্থাৎ যেই ওভারঅল যে ব্যক্তি তোমাদের এই টোটাল অ্যাসাইনমেন্টের ব্যাপারে দায়িত্ব আছে তোমাদের স্কুল বা কলেজে, তার একটা স্বাক্ষরের ব্যাপার। বাট এই পেজটা যত সুন্দর করবে তত তোমার অ্যাসাইনমেন্টটা আলাদা একটা মাত্রা পাবে। এটা আমি অবশ্যই বলবো যে একটু খরচ করে কম্পিউটারাইজ করে ফেলা। ওকে, 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হলো সৌন্দর্য বাড়াও। মনে রাখবা তোমার অ্যাসাইনমেন্টে সলভ করতে খুব একটা কষ্ট হবে না, অনলাইনে সলভ পাবা, তোমার ফ্রেন্ডরা সলভ করবে। আলটিমেটলি তোমার সলভ অনেক জায়গা থেকে তুমি পাইতে পারো, তুমি নিজেও চাইলে সলভ করো, কারণ অ্যাসাইনমেন্ট ওরকম খুব কঠিন কিছু একটা দেয় না। বাট আলটিমেটলি এই অ্যাসাইনমেন্টের মধ্যে টিচারের কাছ থেকে বেশি মার্ক আশা করা যেতে পারে যখন তোমার খাতাটা আলাদা করে দেখা যাবে। সো অ্যাসাইনমেন্টের সৌন্দর্য বর্ধন করার ট্রাই করবা। বিষয়টা হলো যে তুমি যতটুকু লেখো কাটাকাটি না করো। অ্যাসাইনমেন্ট তুমি অবশ্যই
A4 সাইজের পৃষ্ঠায় লিখবা, ডাবল এ বা ভালো যেটা A4 সাইজের পৃষ্ঠায় লিখবা। সো যখন কাটাকাটি হবে আই সাজেস্ট যে অবশ্যই পৃষ্ঠাটা চেঞ্জ করে ফেলে, এবং অ্যাসাইনমেন্ট আমার মতে খাতার কোনো পৃষ্ঠায় না লিখে A4 সাইজের যেগুলো হলো দামি ভালো পৃষ্ঠা আছে সেগুলোতে লেখা, ঠিক আছে। এরপরে খাতায় মার্জিন দেওয়া, নর্মাল যেগুলা ম্যানার্স থাকে পরীক্ষার খাতার ক্ষেত্রে সেই সেম জিনিসই ফলো করবা। এর পরবর্তীতে বানান ভুল করবা না। ইংলিশের টিচারদের একটা খুব বড় গুণ থাকে যে তারা একটা খাতা এক নজর দেখার পরে কি কি স্পেলিং ভুল আছে সেগুলো তারা বলে দিতে পারে। সো ইংলিশে অ্যাসাইনমেন্ট অনেক বড় করে অনেক কষ্ট করে করলে আলটিমেটলি তোমার বানানগুলোর জন্য নাম্বার কমে গেল, এই জিনিসটা তোমাকে বাকিদের চেয়ে অনেক বেশি পিছিয়ে দিবে। সো কখনোই ইংলিশের যতটুকু লেখো বানান ভুল বাংলা হোক ইংলিশ হোক অ্যাভয়েড করবা, ওকে। এবার চলে আসি বিভিন্ন রং। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বিভিন্ন কালারের কলম ব্যবহার করা, সৌন্দর্য বর্ধন করা, হয়তোবা চিত্র অ্যাড করা, হয়তোবা কিছু গ্রাফ অ্যাড করা, যা করো তোমার খাতাটাতে। আমাদের মূল টার্গেট কি এই ভিডিও, যে আমার খাতাটা যাতে বাকিদের চেয়ে আলাদা হয়, সবাইকে অ্যাসাইনমেন্ট জমা দেবে আর আমারটা যাতে ডিফারেন্ট হয়। সো তোমার খাতাটা যাতে সৌন্দর্য বর্ধন, তুমি বিভিন্ন কালারের কলম, চিত্র, গ্রাফ, এনিথিং লাইক দ্যাট দিয়ে করে ফেলো, ওকে। এবার চলে আসি 3 নাম্বার পয়েন্ট, সেটা হলো বর্ণনামূলক। ধরো তোমাকে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম নৈতিক শিক্ষা, বা ধরো আইসিটি, বা ধরো বাংলা প্রথম, বা ধরো বাংলা দ্বিতীয়, যেগুলোতে অ্যাকচুয়ালি লেখার বড় একটা স্কোপ আছে, অথবা ধরো বায়োলজি, তোমার এখানে তো ম্যাথ করার কোনো স্কোপ নাই, বড় করে বর্ণনা লিখতে হবে। সো তোমাকে যে মূল ভাবটা দিবে, তুমি অ্যাসাইনমেন্টের সলভ অনলাইনেই পাওয়া যাবা, বা তোমার ফ্রেন্ডদের কাছে পাবা, যেখানে অ্যাসাইনমেন্টের সলভ তুমি পাইলে। তোমার মূল কথাটা থাকবে, মূল কথা রেখে, মূল কথাটা যেটা তার অ্যান্সারটা টিচার খুঁজবে ওইটা একটা প্যারায় থাকবে অবশ্যই, বাট অ্যাডিশনাল কথাবার্তা মিলায় তোমার যে বর্ণনামূলক সাবজেক্টগুলো এটা যাতে একটু হইলেও বাকিদের চেয়ে বড় হয়। এর মানে এই না যে তুমি 20 পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট করলা, সেটা না। বাট ধরো তোমার অ্যাসাইনমেন্টটা নর্মালি যদি তুমি অনলাইনে সলভ দেখো 1-2 পৃষ্ঠার সলভ হয়, তোমার সলভটা যাতে 3-4 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা যায়। তাহলে যেটা হবে, টিচার যখন দেখবে যে না অ্যাকচুয়ালি এই স্টুডেন্টটা বাকিদের চেয়ে একটু বেশি লেখছে, অবশ্যই কিছু আছে। এখন হুদাই ভংচং তোমার নানির বাড়ির গল্প দিয়ে বড় করবা না, যা লিখবা কাজে লিখবা, বাট একটু বাড়ায় লিখবা। আমরা বাঙালি বানায় লিখতে কিন্তু খুব ভালো মতো জানি, এটা কিন্তু তুমি জানো আমিও জানি যে আমাদের লাইফে আমরা মুখস্থ খুব কম করছি, রচনা বলো প্যারাগ্রাফ বলো। সো ওই বানানোর দক্ষতাটাকে কাজে লাগাইতে হবে, ঠিক আছে। এবার চলে আসি টেক ইট সিরিয়াসলি। একটা প্রশ্ন, এই প্রশ্নটাই অনেকের মনে আছে, ভাই আদৌ কি অ্যাসাইনমেন্ট সিরিয়াসলি নিব? আমার মতে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা হলো যে 22 ব্যাচে যেহেতু দিচ্ছে, নর্মালি 22 ব্যাচের যখন এইচএসসি বা এসএসসি টাইম আসবে ততদিনে করোনা পরিস্থিতি ভালো হওয়ার চান্সেস প্রায় 100, অর্থাৎ তোমাদের এইচএসসি বা এসএসসি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তোমাদের মূল টার্গেটটা কি থাকে, এসএসসি বা এইচএসসি তে গোল্ডেন বা জিপিএ 5 পাও, এই তো। এখন যদি কোনো কারণে এইচএসসিটা না হয় তবে তারা অ্যাসাইনমেন্টটা দিয়ে তোমাদেরকে মূল্যায়ন করবে। সো অ্যাসাইনমেন্টে এত বেশি পাগলেরও হওয়ার দরকার নাই, কিন্তু যদি এইচএসসি না হয় তাহলে কিন্তু এটা থেকে মূল্যায়ন হওয়ার চান্সেস আছে। সো উদাহরণটা খুব সুন্দর মতো বোঝানো যায় একজন আস্তিক এবং নাস্তিক ব্যক্তি দিয়ে, যে আমরা জানি যে এইচএসসি হওয়ার চান্সেস অনেক বেশি। হ্যাঁ, একজন নাস্তিক আস্তিককে বলছে যে তুই তো এত নামাজ টামাজ পড়লি, তুই যদি মারা যাওয়ার পরে দেখিস যে আল্লাহ নাই, তখন আস্তিক ব্যক্তি নাস্তিককে বলছে আচ্ছা তুমি তো কিছু করলে না, তুমি যদি মরার পরে যায় দেখো আল্লাহ আছে, তখন কি হবে? সো বিষয়টা এরকম যে যদি তুমি এটা খুব হালকা মানে কোনো মতন জমা দিয়ে দিলা, আলটিমেটলি যায় দেখলা তোমার মূল্যায়ন অ্যাসাইনমেন্ট থেকে হচ্ছে, তুমি কি করবা? তুমি ধরা খেতে বাধ্য। সো যতটা পারি আমরা সিরিয়াসলি নিব। সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট বা 2টা অ্যাসাইনমেন্ট দেয়, দ্যাটস ইজি। আমার মনে হয় আমার পড়াশোনা ঠিক রাখে, আমার অ্যাডমিশনের পড়াশোনা বা অন্য কিছুর পড়াশোনা ঠিক রাখে, আমার মনে হয় পড়াটা ভালো মতোই পসিবল। সো এটাকে একটু সিরিয়াসলি নাও, ওকে। এবং আরেকটা প্রশ্ন যদি থাকে যে ভাই আমাদের কি এসএসসি হবে না বা এইচএসসি হবে না, এটা অ্যাকচুয়ালি আমিও জানি না, কারণ 2020 সালের পরে এখন পর্যন্ত একটা মাত্র অ্যাডমিশন হয়েছে মেডিকেল, কোনো এইচএসসি হয়নি। সো আলটিমেটলি আমাদের আমি যে এরিয়ার মানুষ দিনাজপুরে এখন আজকের দিনে 283 জন শনাক্ত হয়েছে, যেখানে দিনাজপুরে আগে 6 জন শনাক্ত হয়েছে। সো দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, কখন কি হবে আমরা আসলে সত্যি জানি না। সো এটা প্রেডিক্ট করা খুব টাফ, বাট আমার হাতে যেটা আছে সেটা হলো যতটুকু পারি আমি আমারটা করে ফেলবো, সে অ্যাসাইনমেন্ট সিরিয়াসলি নিব, ওকে। এবার চলে আসি 5 নাম্বার পয়েন্ট, মিক্স। এই পয়েন্টটা আমরা বাঙালি আমরা কিন্তু প্রচন্ড আনএথিক্যাল। তুমি আমি যতই বোর্ড থেকে নির্দেশনা দেখ যে না অ্যাসাইনমেন্ট নিজে করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করবা, অলরেডি অনেকে অ্যাসাইনমেন্টের সলভ বিক্রি করা শুরু করছে, অনেক ইউটিউব চ্যানেল অনেক প্ল্যাটফর্মে অ্যাসাইনমেন্টের সলভ ভিডিও দেওয়া শুরু করছে। তুমি নিজেও জানো যে তুমি নিজে অ্যাসাইনমেন্টটা করবা না, তোমার 2-3 জন ফ্রেন্ডের কাছ থেকে সলভ কালেক্ট করবা, সো আলটিমেটলি অ্যাসাইনমেন্টের সলভ তুমি পাবা। বাট আমি যেটা সাজেস্ট করবো, কখনো অ্যাসাইনমেন্ট কোথাও থেকে হুবহু কপি করা উচিত না। আমার মতে আমি যেটা করতাম আমার স্কুল লাইফে, আমি রচনার বেশ কয়েকজনের শিট ম্যানেজ করতাম, ওই ফ্রেন্ডের শিট এই ফ্রেন্ডের শিট, একজনের কাছে পয়েন্ট কালেক্ট করে বেড়াতাম। সো ওর ধরো 15টা পয়েন্ট আছে, এর 16টা এর 20টা, 3 জনের পয়েন্ট মিলে আমার পয়েন্ট হয়ে যেত 24টা। সো আমি কি করতাম, 3টারই ভালো একসাথে করতাম,
বেশ কয়েকটা টিচারের শীট একসাথে করে পড়া কিন্তু আমাদের স্কুলে একটা নিয়ম আছে। গাইডের ক্ষেত্রেও এইচএসসির ক্ষেত্রেও কি করি আমরা, বেশ কয়েকটা অ্যাডমিশন গেটের এখান থেকে ভালো কিছু কাটা নিয়ে ঢুকাই দিই, ওখান থেকে কিছু আসে অ্যাড করে দিই। আলটিমেটলি আমাদের এই স্বভাবটা কিন্তু আছে। সো আমরা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের সেই স্বভাবটাকে কাজে লাগাবো। কি করবো আমরা অ্যাসাইনমেন্টের, আমরা অনলাইনে বা অফলাইনে বা যেখান থেকে আমরা সলভ পাবো, আমরা 2-3টার অ্যান্সার কপি করে দেন মার্চ করব। আমাদের কি হবে, আমাদের 2 থেকে 3টার অ্যান্সার যাতে আমরা মার্চ করি, যে 3 জনের ভালো জিনিস যাতে আমার অ্যাসাইনমেন্টে থাকে। সো টিচার যখন আমার খাতাটা পাবে, ওরটারও ভালো আছে আমার কাছে, এটারও ভালো আছে, এটারও ভালো আছে, 3 জনের ভালো যখন পাবে টিচার আমাকে ভালো নাম্বার দিতে বাধ্য। ঠিক আছে, এরপরে চলে আসি 6 নাম্বার, মূল্যায়ন পয়েন্টের দিকে নজর দেওয়া। সো আমাদের যদি আমরা এইচএসসির অ্যাসাইনমেন্টের দিকে তাকাই, তারা বলছে সূত্রের শুধুমাত্র ধারণা উপস্থাপনের জন্য 1, ধারণার সাথে সূত্র উপস্থাপনের জন্য আবার 2, আবার ধরো বলছে ধারণার সাথে সূত্রের প্রয়োগ উপস্থাপনের জন্য 3, সম্পূর্ণ ম্যাথটা করতে পারলে 4। সো আলটিমেটলি তার নির্দেশনা দিছে যে তোমার অ্যাসাইনমেন্টে কোন কোন পয়েন্ট উপস্থিত থাকলে তুমি কত মার্ক পাবা, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আছে। সো যেহেতু প্রতি সপ্তাহে শিক্ষা বোর্ড থেকে একটা করে অ্যাসাইনমেন্ট দিচ্ছে এবং তারা উল্লেখ করে দিচ্ছে যে কোন কোন পয়েন্টে তারা মার্কিংটা করবে। সো আমরা যাতে অ্যাসাইনমেন্ট লেখার সময় শুধুমাত্র গরু গাধার মতো কপি না করে সেসব পয়েন্টের দিকে নজর রাখি। যারা সলভ দিচ্ছে তারা তো অবশ্যই নজর রাখবে, এবং আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি যাতে একটু কনসিয়াস থাকি যে এরা যে 4টা পয়েন্ট আমার দিছে, আমি ফিজিক্সের একটা ম্যাথ হুদাহুদি করে অ্যান্সার লিখে দিয়ে আসলাম, আলটিমেটলি তারা কি 4টা পয়েন্ট চাইছে, যে 4টা পয়েন্ট যদি খাতার মধ্যে উপস্থিত না থাকে টিচার ফুল মার্ক দিতে পারবে না। সো টিচার অ্যাসাইনমেন্টের মূল্যায়নের যে নির্দেশনাগুলো আছে ওখানে বলে রুবিক্স লেখা আছে, তুমি অ্যাসাইনমেন্টে দেখবে রুবিক্স বলে লেখা আছে। সো ওই পয়েন্টটার দিকে একটু আমাদের যাতে নোটিশ থাকে যে না আমার ওই 4টা পয়েন্ট উপস্থিত আছে, তাহলে আমি অ্যাসাইনমেন্টে ভালো মার্ক পাবো। সো এইগুলো ছিল আমার অ্যাসাইনমেন্টের প্রতি নির্দেশনা। এবং সবশেষে আমি আরেকটা জায়গায় অ্যাড করবো, সেটা হলো যে আমাদের এইচএসসি এবং এসএসসির একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিন্তু আমরা অলরেডি লঞ্চ করছি। এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তোমাদের প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্টে সলভ দেওয়া হয় ওয়েবসাইটে। একটা জাস্ট ড্রাইভ লিঙ্ক থাকবে, ওই অ্যাসাইনমেন্ট অপশনে ক্লিক করলে একটা ড্রাইভ নিয়ে যাবে, প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্টের সলভ তুমি কিন্তু পাবা। তুমি জাস্ট ঢুকবে অ্যাসাইনমেন্টে সলভ পাবে। এবং এই কোর্সটা মাত্র 1250 টাকা, যেখানে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত 10 ধাপে প্রায় 1000 প্লাস, এবং এসএসসির ক্ষেত্রে 300 প্লাস ক্লাস থাকবে। টেস্ট পেপার সলভ, ম্যাথ সলভিং, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পিএম অ্যাডমিশন, ম্যাথ, মানে যা চাবা সব পাবে একটা কোর্সে মাত্র 1250 টাকায়। সো তোমার যদি শুধুমাত্র আমরা চাইতাম অ্যাসাইনমেন্টের সলভটাই তোমার কাছে 1250 টাকা বিক্রি করতে পারতাম, আর আলটিমেটলি একটা পুরো কোর্সের সাথে তোমাকে এটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। সো যারা যারা এখনো ভর্তি হও নাই, আমি প্রত্যেককে বলবো ডেমো ক্লাসগুলো দেখো, অ্যাসাইনমেন্টের সলভগুলো দেখো, ভিডিও ডেসক্রিপশন চেক করে এখনো একাডেমিক অ্যাডমিশন কোর্সে 21 বা 22 এসএসসি বা এইচএসসি যে কেউ ভর্তি হয়ে যাও। সো আজকের ভিডিও এখানেই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।